নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সতীনাথ ভাদুড়ীর লেখা দিগ্ভ্রান্ত। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। রাখাল তরফদারের সেই গাছটাকে কাটা হচ্ছে। তার গর্ব ও স্থানীয় প্রতিষ্ঠার ভিত্তি সেই বিখ্যাত আম গাছটা। কাটছে মহেশপুর শ্মশানঘাটের কালু সর্দার আর তার ছেলে, বিনা পয়সায় গাছটা পেয়েছে বলে। এখানকার কেউ রাজি হয়নি। পাড়া সকলে গুটি গুটি এসে দাঁড়িয়েছে, নির্বাক, বিষণ্ণ। এই কি ছকুদা চেয়েছিল? এই জন্যই কি ছকুদা এই গাছটাকে বেঁচেছিল? এছাড়াও কত কি হতে পারে। হতাশা, অনুশোচনা, কে জানে কি। কিসের থেকে যে কি হয় কে বলতে পারে। ছকুদার শত্রু ছিল না। বৃদ্ধ রাখাল তরফদারও সৎ, পরোপকারী ব্যক্তি। স্বার্থের সংঘাত নাই। বয়সের ব্যবধান অন্তত 50 বছরের। মন কষাকষি হবার কোনো সম্ভাবনা ছিল না। তবু একটা ভুল বোঝাবুঝির পালা আরম্ভ হয়ে গিয়েছিল অপ্রত্যাশিতভাবে। দুইজনের স্বভাবের মধ্যে মিলের চেয়ে অমিল ছিল বেশি। ছকুদা কম কথা বলতো আর একলা থাকতে ভালোবাসত। বৃদ্ধ অনর্গল কথা বলে যেতেন যাকে সম্মুখে পেতেন তার সঙ্গে। কিন্তু দুইজনেরই মন ছিল অনুসন্ধানী। অন্য দেশ হলে হয়তো দুইজনই বড় বৈজ্ঞানিক হতেন। ছকুদার ঝোঁক ছিল পশু পাখির দিকে, আর বৃদ্ধ বিশেষজ্ঞ ছিলেন গাছপালা, ভেষজ প্রভৃতি বিষয়। এই বয়সেও বৃদ্ধের স্বাস্থ্য ছিল অটুট। ভোরবেলাতে কি শীত কি গ্রীষ্ম ছাতা মাথায় দিয়ে যেতেন শেঠদের বাড়িতে। তারপর সারাদিন তাদের কাজে এখানে সেখানে ঘুরে বেড়াতেন। কারো সঙ্গে দেখা হলে তারা রক্ষা নাই, আরম্ভ হয়ে যেত গল্প। এই গল্পের ভয়েই সকলে তাকে এড়িয়ে চলবার চেষ্টা করত। এহেন ব্যক্তিকে নিয়ে ছেলে ছোকরারা নিজেদের মধ্যে হাসাহাসি করলে আশ্চর্য হবার কিছু নাই। হেন রোগ নাই যার অব্যর্থ মহৌষধ তরফদার মহাশয়ের জানা ছিল না। সদ্যমৃত শিয়ালের পেট চিরে তার মধ্যে পা ঢুকিয়ে বসতে পারলে নাকি গোদ সারে। এই রকম সব বিদঘুটে ওষুধ দিয়ে রোগ সারাবার গল্প তার মুখে শুনে ছেলেরা হেসে গড়িয়ে পড়ত। চন্দ্রগ্রহণের সময় ডালিম গাছের পরগাছা কেটে তার ডাল কোমরে ধারণ করলে অর্শরোগ সারে। একবার পরগাছা কাটতে গিয়ে তার পায়ে ডালিমের কাঁটা ফোটে। পরে সেটা বিষে ওঠায় বেশ কিছুদিন শয্যাগত থাকতে হয় তাকে। লজেন্স দেবার লোভ দেখিয়ে আমরা একটি ছোট ছেলেকে তার কাছে জিজ্ঞাসা করতে পাঠিয়েছিলাম যে তিনি ডালিমের কাঁটা ফোটার ওষুধ জানেন কিনা। ছকুদা সে সময় আমাদের দলের মধ্যে উপস্থিত ছিল, কিন্তু তার অভ্যাস মতো একটাও কথা বলেনি। ছেলেটিকে আমরা শিখিয়ে দিয়েছিলাম যে যদি বৃদ্ধ জানতে চান কে তাকে পাঠিয়েছে তাহলে সে যেন ছকুদার নাম করে। ছকুদা সম্মতিও দেয়নি, আপত্তিও করেনি। এর আগেও মুচকে হাসছিল, এর পরেও মুচকে হেসেছিল। রাখাল তরফদার ছেলেটির কান ধরে জিজ্ঞাসা করেছিলেন কে তাকে পাঠিয়েছে। এর থেকেই আরম্ভ। বৃদ্ধের খুব বাগানের শখ ছিল। তার বাগানে একটা আম গাছ ছিল, যেটা তিনি বোম্বাই আর ল্যাংড়া মিলিয়ে কলম তৈরি করেছেন বলে দাবি করতেন। পাড়ার লোকে ঠাট্টা করে এটাকে বলতো ল্যাংবোম আমের গাছ। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা সকলেই কতকটা এই কারণেই তরফদার মশাইকে গাছপালা ফলমূল সম্বন্ধে বিশেষজ্ঞ মনে করতেন। একদিন গাছে চড়ে পেয়ারা খাওয়ার সময় ছকুদা বলল, দেখেছিস, পেয়ারা মোটার দিক থেকে পাকতে আরম্ভ করে না, অথচ আম পাকতে আরম্ভ করে মোটার দিক থেকে।
ফল পাকবার প্রক্রিয়া নিয়ে মাথা ঘামাবার সময় তখন আমাদের নাই, কিন্তু আমাদের দলের পাঁচুর কি জানি কেন মনে হলো যে বিজ্ঞানের এ একটা মৌলিক সমস্যা। সে চিন্তিত হয়ে পড়ল ফল দুটো পাকবার পদ্ধতিতে বিভিন্নতা দেখে। আমরা উস্কানি দিলাম যে সত্যি এর কারণটা জানা দরকার। ল্যাংবোমের সৃষ্টিকর্তা ছাড়া আম সম্বন্ধে গভীর জ্ঞান আর কারই বা আছে এখানে? জ্ঞানী ব্যক্তির কাছেই জ্ঞান আহরণ করতে যেতে হয়। এখনই চল। ছকুদা কিছুতেই গেল না আমাদের সঙ্গে। তরফদার মশাই বাগানেই ছিলেন। কি মনে করে? আম সম্বন্ধে আপনার মতো তো কেউ জানে না এখানে, তাই আপনার কাছে জিজ্ঞাসা করতে বলল ছকুদা একটা কথা। কে? ছকু? ছকু পাঠিয়েছে? বেরো, ফাজলামি করবার আর জায়গা পাওনি? ঠেঙিয়ে তোদের আমি। আর আমরা এক মুহূর্তও সময় নষ্ট করিনি সেখানে। নিজেদের মধ্যে বলাবলি করলাম, ছকুদার ডিপার্টমেন্ট হলো জন্তু জানোয়ার আর বৃদ্ধের ডিপার্টমেন্ট হলো গাছপালা। ছকুদা ওর ডিপার্টমেন্টে অনধিকার প্রবেশ করেছে বলে উনি এত চটে উঠলেন। আর উনি নিজে কি করেন? ছকুদার ডিপার্টমেন্ট থেকে শিয়াল নিয়ে টানাটানি করেন কেন নিজের রুগীর চিকিৎসার সময়? অতি হিংসুটে আর বদ বুড়োটা। পশু পাখি পোকামাকড় সত্যিই ছকুদা ভালোবাসত। সে বেজি কাঁধে বসিয়ে এক এক সময় বেড়াতে বার হতো। ঘরের মটকায় যে শালিক পাখিটা বাসা বাঁধে সেটাও ওর পোষ মেনে গিয়েছিল। মধ্যে মধ্যে এসে বসতে পর্যন্ত দেখেছি ওর মাথার উপর। একবার একটা কাঠবেড়ালি পুষেছিল। সেটাকে গরম কোটের পকেটে ভরে নিয়ে একদিন স্কুলে এসেছিল। সেদিন হেডমাস্টার মশাই ছকুদাকে বেত মেরেছিলেন। হেলে সাপ হাত দিয়ে ধরতে তাকে আমরা বহুদিন দেখেছি। বলতো এগুলো কামড়াতে জানে না। আমাদের বাড়ির গরুর চোখে একবার খোঁচা লেগে ঘা হয়েছিল। সাবান জলে ভিজানো ন্যাকড়া দিয়ে ও প্রত্যহ ঘা পরিষ্কার করে দিয়ে যেত। আর কুকুরের বেলা তো কথাই নাই। ওর বানটা নামের বোবা কুকুরটা 24 ঘন্টা সঙ্গে সঙ্গে থাকত। ছকুদা বলতো ছোটবেলা থেকে ভাতের মার খাওয়ানোর জন্যই কুকুরটা নাকি ডাকতে শেখেনি। বানটাকে পেট ভরে ভাত না খাওয়াতে পারবার জন্য তার মনে মনে দুঃখ ছিল খুব। মনের কথা মনে রাখাই ছিল তার অভ্যাস। তবু আমরা বুঝতাম কোথায় তার ব্যথা। বাড়ির লোকে তাকে অপদার্থ মনে করত। কেউ যা করে না তাই সে করতে ভালোবাসে। কেউ যা জানতে চায় না সেই বিষয় জানবার উপর তার ঝোঁক। কাজের চেয়ে অকাজ বেশি। তবু ঠিক এই কারণেই আমরা তাকে ভালোবাসতাম। একপাল কুকুর নিয়ে সে যখন জঙ্গলের দিকে যেত তখন আমাদের সঙ্গে নিলে আমরা নিজেদের ধন্য মনে করতাম। আমরা বলতাম শিয়াল শিকারে যাচ্ছি। কিন্তু শিয়াল মারা কোনোদিনই ছকুদার উদ্দেশ্য ছিল না। সে বলতো কুকুরদের জঙ্গলে নিয়ে যাচ্ছে তাদের ট্রেনিং দেবার জন্য। শিয়ালকে তাড়া করাই ছিল ট্রেনিংয়ের প্রধান অঙ্গ। পরপর 3 বার এক ক্লাসে ফেল করায় ছকুদাকে স্কুল ছাড়তে হয়। বাবা বললেন, এবার ঘোড়ার ঘাস কাটো। তাকে কাজের মানুষ করে গড়ে তোলবার চেষ্টায় বাবা সেবার ছকুদাকে পাঠালেন ধান কাটিয়ে ধানের ভাগ আনতে ভাগ চাষির কাছ থেকে। ছকুদা গেল বানটাকে সঙ্গে করে। সেখানে 4-5 দিন থাকতে হবে। 2 দিন পরে রাখাল তরফদার ছকুদার বাবার কাছে এসে বলে গেলেন তাকে নিজে যেতে ধান আনবার জন্য। ছেলের ওপর নির্ভর করে থাকলে 2 আনা ধানও ঘরে আসবে না। ওদিক দিয়ে আসবার সময় তিনি 2 দিনই দেখেছেন ছকু মেঠো ইঁদুরের গর্তের পাশে কোদাল নিয়ে বসে কুকুরটাকে উৎসাহ দিচ্ছে মাটি খোঁড়বার জন্য। তখন বৃদ্ধের কথায় কান দেননি ছকুদার বাবা। পরে যখন গরুর গাড়িতে ধানের বস্তা নিয়ে ছকুদা বাড়ি ফিরল, বাবা জিজ্ঞাসা করলেন, মোটে এই কটা ধান? ছকুদা বলল, না, আরও খানিকটা আছে। এই বস্তাটায় আলাদা করে রাখা, ইঁদুরের গর্ত থেকে বার করেছি। আর মেজাজ ঠিক রাখতে পারলেন না ছকুদার বাবা। সারাদিন ধরে এই করতিস? তুই ধান কাটিয়ে আনতে গিয়েছিলি না বানটাকে ট্রেনিং দিতে গিয়েছিলি? বেরো,
এখনই বেরিয়ে যা বাড়ি থেকে। বোধহয় এক আধ ঘা প্রহারও দিয়েছিলেন। সেই রাত্রিতে ছকুদা একবার এখান থেকে পালায়। তরফদার মশাই জিজ্ঞাসা করেছিলেন বাবাকে, এ কিছু টাকা কড়ি নিয়ে যায়নি তো বাড়ি থেকে, ওই ধান টান বেচে? বাবা বলেছিলেন, মনে তো হয় না, তবে ফিরে আসবে শিগগিরই। 3-4 দিন পর সে ঠিকই ফিরে এসেছিল। বানটা এ কয়দিন কিচ্ছু খায়নি। ফ্যান নয়, ভাত দিয়েছিলেন ছকুদার মা, তবু খায়নি। কাঠবেড়ালিটাও পালিয়েছে। বহু পীড়াপিড়িতে ছকুদা আমাদের কাছে বলেছিল যে সে গিয়েছিল কলকাতায়, চিড়িয়াখানায় যদি কোনো চাকরি পাওয়া যায় সেই চেষ্টায়। হলো না কিছু। কলকাতার রাস্তা চিনে কেমনভাবে যে চিড়িয়াখানায় গিয়েছিল, সেইটাই সে সময় আমাদের কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছিল। ছকুদা আমাদের চোখে আরও বড় হয়ে উঠল এই পালাবার পর থেকে। ঠিক হয়ে গেল রাখাল তরফদারের পিছনে এবার থেকে আরও বেশি করে লাগতে হবে। শেঠদের পশ্চিম বাগানে তাদের গরু মোষের বাথান। সেখানে একটা মোষের বাঁট থেকে ঢ্যামনা সাপ প্রতি রাত্রিতে দুধ খেয়ে যাচ্ছিল। মোষের বাঁটে সাপের দাঁতের দাগ দেখবার জন্য ছকুদা আমাদের নিয়ে গিয়েছিল। সেখানে হঠাৎ আমার নজরে পড়ল যে একটা গরু নিজের চোনা খাচ্ছে। ছকুদা বলল, গরুরা নুন খেতে না পেলে মাঝে মাঝে চোনা খায়। শেঠদের সংসারে দেখাশোনার সম্পূর্ণ ভার রাখাল তরফদারের উপর। পাঁচুর মাথায় হঠাৎ একটা বুদ্ধির ঝিলিক খেলে যায়। বুড়োটা নিশ্চয়ই গরু মোষের জন্য বরাদ্দ নুনের পয়সাটা মারছে। আমাদের কারও সন্দেহ নাই এ বিষয়ে। পাঁচু, তোরই তো সাহস সবচেয়ে বেশি আমাদের মধ্যে। শেঠদের গিন্নি ঠাকুরনকে বলে আয়, তাদের গরু মোষগুলো চোনা খেয়ে খেয়ে মরছে নুন না খেতে পেয়ে। গোমাতার সেবার কাজ দেশের কাজ, দশের কাজ। দ্বিরুক্তি না করে পাঁচু ছুটে চলে গেল শেঠদের বাড়িতে। শেঠগিন্নি শুনে অবাক। নিজের চোনা খায়? হ্যাঁ, আমরা স্বচক্ষে দেখেছি। তাই বলো, এই জন্য তাহলে দুধ উনুনে চড়ানো মাত্র ছানা কেটে গিয়েছিল পরশু। হ্যাঁ, নিশ্চয়ই তাই। ছকুদা বলেছিল ছানা কাটে ওরকম। ওরে বিন্দি, ডাক তো দেখি তরফদার মশাইকে। পাঁচু আর দাঁড়ায়নি সেখানে। এর দিন কয়েক পরই তরফদার মশাই শেঠ গৃহিণীকে বললেন যে ছকুটা খারাপ হয়ে যাচ্ছে, বাড়ির শাসন করা না হলে এমনিই হয়। ও ছেলে এই বয়সেই বাইরে রাত কাটাচ্ছে, অথচ ওর মা বাবা কিছু বলে না। শেঠগিন্নি আবার পাড়ার লোকের কাছে বলেন যে ছকুকে নাকি অর্ধেক রাত্রিতে পশ্চিম বাগানে দেখতে পাওয়া যায়। আমরা বুঝি এসব কথার ইঙ্গিত, শুনে আমরা চটি। ছকুদা কিন্তু কোনো কথা বলে না, শুধু হাসে। তাকে কিছুতেই তাতানো গেল না। শেষ পর্যন্ত আমরাই গেলাম বৃদ্ধকে চ্যালেঞ্জ করতে। বৃদ্ধ মিষ্টি কথায় জানালেন যে ছেলে মানুষদের সঙ্গে তিনি এ বিষয়ে আলোচনা করতে চান না, আর নিজের চোখে তিনি অবিশ্বাসও করতে পারেন না। আমাদের মনে পর্যন্ত খটকা ধরে গেল। ছকুদাকে সে কথা বলাতে স্বীকার করল রাত্রে শেঠদের পশ্চিম বাগানের বাথানে যাবার কথা। ছকুদা? ছি 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 ছকুদা। তখন ছকুদা পশ্চিম বাগানে যাবার কারণটা বলে। শুনে আমরা ধাতস্থ হই। তখনই তাকে ধরে নিয়ে যাই শেঠগিন্নির কাছে। ছকুদা তার কাছে বলে যে সে রাত্রিতে বাথানে থাকে কয়েকদিন থেকে, ঢ্যামনা সাপ কেমন করে মোষের বাঁট থেকে দুধ খায় তাই দেখবার জন্য। কাল রাত্রিতে প্রথম দেখতে পেল। সাপটাকে মারলি তো? আমি মারি না কোনো জন্তু জানোয়ার। চলে আসবার আগে আমরা শেঠ গৃহিণীকে উপদেশ দিয়েলাম বাথানে চারিদিকে কার্বলিক অ্যাসিড ছিটিয়ে দেওয়ার জন্য। এত ওষুধ জানেন তরফদার মশাই, আর এটুকু জানেন না, আশ্চর্য। বৃদ্ধের পিছনে লাগা আমাদের একটা খেলা হয়ে গেল। তিনি যত চটেন তত আমাদের উৎসাহ বাড়ে। করি আমরা, তিনি চটেন ছকুদার উপর।
এ বিষয়ে ছকুদার ঔদাসীন্য একটু একটু করে কাটছিল। পিথ সাঁওতাল রাখাল তরফদারের কাছে গলগণ্ডের ওষুধ নিতে গিয়েছিল। তরফদার মশাই তাকে প্রত্যহ গরুর দুধ খেতে বলেছিলেন। পিথ গরিব মানুষ, প্রত্যহ গরুর দুধ খাওয়া তার পক্ষে সম্ভব নয়। একরকম পোকা আছে যেগুলো নাকি পিঁপড়েদের গরু। আমরা ছকুদাকে বললাম সেই পোকা দুটো খুঁজে বার করতে। শিমপাতার উল্টো দিক থেকে একটা আর শিমুলতলা থেকে আর একটা পিঁপড়েদের গরু ছকুদা তখনই খুঁজে বার করে আনে। একটা খামের মধ্যে পোকা দুটোকে ভরে। আমরা পিথকে পাঠালাম তরফদার মশাইয়ের কাছে। সেই গিয়ে জিজ্ঞাসা করল এর দুধ খেলে তার গলগণ্ড সারবে কিনা। কে পাঠালো তোকে এখানে? ছকুবাবু? হ্যাঁ বাবু। আচ্ছা, যা এখন, আর জ্বালাতন করিস না। ছকুদা বয়সে আমার চেয়ে 4 বছরের বড়, স্কুলে যায় না, কাজেই তার স্বাধীনতা আমাদের চেয়ে অনেক বেশি। দুপুরে ছুটি, প্রত্যহ সে কুকুরের দল সঙ্গে নিয়ে পেরি সাহেবের কুঠির জঙ্গলের দিকে যেত। আমরাও যে স্কুল পালিয়ে তার সঙ্গে কোনোদিন কুঠির জঙ্গলের দিকে যাইনি এমন কথা হলপ করে বলতে পারবো না। রাখাল তরফদার পাড়ায় বলে বেড়াতে আরম্ভ করলেন যে ছেলেরা স্কুল কামাই করে কুঠির জঙ্গলে যায় সিগারেট খাওয়ার জন্য। ছকুই হচ্ছে পালের গোদা। ওই পাড়ার সব ছেলেদের খারাপ করে দিল। ওই শেখাচ্ছে সকলকে বিড়ি খেতে। এর একটা বিহিত করতেই হয় ছকুদা। ছকুদা বললে, কাল দুপুরে। তার ঠোঁটের কোণের সাদা হাসিটুকু আজ আর নাই। পরদিন বেলা 2টোর সময় বানটা ছুটতে ছুটতে এসে হাজির বারোয়ারিতলার অসত্য গাছটার নিচে। ও এসেছে মালিকের পাইলট হিসাবে। অধীর হয়ে পিছনে তাকাচ্ছে। এসে পড়ল ছকুদা। নিচের ঠোঁট 2 আঙুল দিয়ে টেনে ধরে শীষ দিচ্ছে। এত জোরে শীষ এখানে আর কেউ দিতে পারে না। ছুটে আসছে পাড়ার 4-5টা কুকুর, যেন এরই প্রতীক্ষা ছিল। কুকুরগুলো এসেই বানটার সঙ্গে মুখ শোকাশুকি করে নিল। ওই আসছে ট্যানা, ওই এলো মাথায় রুমাল বাঁধা ঘ্যানটা আর হরেন। কুকুরগুলো ছুটে গেল তাদের অভ্যর্থনা জানিয়ে বারোয়ারিতলায় নিয়ে আসবার জন্য। সবচেয়ে শেষে এলো পাঁচু, তার হাতে একখানা কোদাল। বাড়ি থেকে লুকিয়ে কোদালখানা আনতে গিয়ে তার দেরি হয়েছে। ওই দেখেই কুকুরগুলো বুঝে গেল যে আজ আর ছেলে খেলা নয় অন্য দিনকার মতো, আজ হবে সত্যিকার শিয়াল শিকার। এতদিনকার ট্রেনিংয়ের পরীক্ষা। উল্লাসে লাফালাফি করতে করতে তারা পথ দেখিয়ে নিয়ে যায় এই কুড়ের বাদশা মানুষগুলোকে। এসে গেল কুঠির জঙ্গল। সরে ঝোপ, কুল, বাবলা আর দরদ ময়দা গাছের মধ্য দিয়ে জঙ্গলের পথ। ঝুড়ি ভরা বটগাছটার কাছে গিয়ে কুকুরের দল থামে। ছকুদা গাছে উঠে দড়ি দিয়ে বাঁধা খানকয়েক ছোট ছোট বাঁশের লাঠি নামিয়ে আনল। লাঠি হাতে পাড়া থেকে বেরুলে বড় বেশি লোক জানাজানি হয়ে যায়, তাই এই ব্যবস্থা। দুর্গা দুর্গা, আজ আসবার সময় বারোয়ারিতলায় প্রণাম করে এসেছে সকলে। এখন দেখা যাক, সবই ভগবানের হাত। শিয়ালের গর্তের 20-25টা মুখ, এক একটা সুরঙ্গের মুখ এখানে আরম্ভ হয়ে বহু দূরে গিয়ে উঠেছে। এর সবগুলো শিয়ালেরা ব্যবহার করে না, কতকগুলো আছে শুধু লোক ঠকাবার জন্য। এর মধ্যে কোন কোন সুরঙ্গ শিয়ালেরা এখনো ব্যবহার করে তা বোঝে শুধু ছকুদা, বানটা আর টম নামের ছোট্ট দোআঁশলা কুকুরটা। টম একটা গর্তের মধ্যে ঢুকে পড়ে পা দিয়ে দিয়ে মাটি খুঁড়ে চলেছে। অন্য কুকুরগুলোও গন্ধ শুকে শুকে অন্য গর্তের মুখগুলোকে পরখ করছে। এক একটা আবার গন্ধ পেয়েছে ভেবে ঢুকছে, আর একটু মাটি খোঁড়াখুড়ির পর গন্ধটা হারিয়ে গেল দেখে তখনই বেরিয়ে আসছে। বানটাকে নিয়ে ছকুদা গিয়ে দাঁড়িয়েছে এখান থেকে বহু দূরের স্বরের ঝোপের ধারের গর্তের মুখে। ছুট করে অন্য একটা মুখ দিয়ে একটা শিয়াল ছুটে পালালো। কয়েকটা কুকুর ছুটল তার পিছনে। ছকুদা চেঁচালো, তোরা কেউ যাস না, তাহলে কুকুরগুলো এখনই ফিরে আসবে।
পাঁচু, তুই ওখান থেকে কোদাল দিয়ে খুঁড়তে খুঁড়তে এগিয়ে আয় এইদিকে। সুড়ঙ্গগুলো বেশি নিচে না। টমের সাহায্যার্থে পালা করে এক একজন সুড়ঙ্গ ধরে ধরে কোদাল চালিয়ে চলেছে। উপরের মাটি ধসে ধসে পড়ছে। ছকুদার কথায় সকলে বুঝে গিয়েছে যে আর একটা শিয়াল ভিতরে আছে এখনো। হাঁপাতে হাঁপাতে কুকুরগুলো ফিরে এলো। জিভ বেরিয়ে গিয়েছে তাদের শেয়ালের পিছনে ছুটে। ছকুদার শিকারের কৌশল হলো যাতে দুটো মুখ ছাড়া সুড়ঙ্গের বাকি মুখগুলো ভিতরে শিয়ালটা আর ব্যবহার করতে না পারে। কোদালের মাটি দিয়ে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক যা ভাবা গিয়েছিল। শিয়ালটা একবার মুখ বার করে গতিক সুবিধা নয় বুঝে আবার মুখ ঢুকিয়ে নিল গর্তর ভিতর। আর রক্ষা নাই তার। বোঝা গিয়েছে ঠিক কোথায় আছে। রেডি। লাঠি মারবার সময় সে কি উল্লাস ও উত্তেজনা! বান্টা আর টমের ভাগ্য ভালো যে তাদের উপর এক ঘাও লাঠি পড়েনি ওই গোলমালের মধ্যে। সাফল্যের উত্তেজনা কুকুরের দলের মধ্যে মানুষের চেয়েও বেশি। গম্ভীর শুধু ছকুদা। সন্ধ্যা তখন হব হব। গাছের গুঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল সকলে ছকুদার নির্দেশ মতো। বুনো শুয়োর বার হয় এখানে মাঝে মাঝে, সেই জন্য এই সতর্কতা। দেরি করে বাড়ি ফিরলে সকলকেই বকুনি খেতে হবে। তার উপর গা ছমছম করছে। ওই গাছটার পাখিগুলো হঠাৎ অমন কিচিরমিচির আরম্ভ করলো কেন? ছকুদা বলল, সাপ টাপ কিছু হবে। আচ্ছা যা, তোরা এখন বাড়ি যা। ছকুদাকে এখন সেখানে বসে থাকতে হবে অনেক রাত্রি পর্যন্ত। পরের দিন সকালবেলাতেও রাখাল তরফদার বুঝতে পারেননি। বুঝতে পারলেন দুপুরে পাঁচিলের উপর শকুন বসায়। ল্যাংবোম গাছটার একটা মোটা ডাল থেকে ঝুলছে এক মরা পেটফোলা শিয়াল। মাছি ভন ভন করছে, পিঁপড়ে থুকথুক করছে, কাকে চোখ ঠোকরাচ্ছে। ম্যাথর পাওয়া গেল না তখন। বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নাই। পাড়ার লোক মজা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। লাঠির ডগায় কাস্তে বেঁধে গামছা পরা তরফদার মশাই দড়ি কাটবার জন্য গাছতলায় এগিয়ে এলেন। ঝপ করে গাছের উপর থেকে মরা শিয়ালটা পড়ল নিচে। একটুর জন্য তার পায়ের উপর পড়েনি। গাম্ভীর্যের মুখোশ খসে পড়েছে দর্শকদের। ভিড়ের মধ্য থেকে কে একজন যেন চেঁচালো গলা বিকৃত করে, এইবার গোদের চিকিৎসা হবে রে। আঙুল দিয়ে নাক টিপে আর এক হাতে দড়ি ধরে টানতে টানতে রাখাল তরফদার শিয়ালটাকে দূরে নিয়ে গিয়ে ফেললেন। এই দিনই শেষ নয়। এরপর আরও বহুবার এই ল্যাংবোম আমের গাছে মরা শিয়াল, খট্টাস, বনবিড়াল, সাপ, কাক, বক ইত্যাদি ঝুলতে দেখা গিয়েছে। কড়া পাহারা রেখেছেন তরফদার মশাই রাত্রিতে, কিন্তু কোনোদিন কাউকে ধরতে পারেননি। ছকুদা মুদিখানার দোকান খোলবার পর ছেলেদের আড্ডা তার দোকান ঘরে বসা আরম্ভ হয়েছে। কিন্তু তরফদার মশাইয়ের আম গাছে মরা জানোয়ার ঝোলা তবু বন্ধ হয়নি। ছেলেদের একটা খেলা দাঁড়িয়ে গিয়েছিল। দুপুরে দোকান বন্ধ রেখে ছকুদা কুকুর নিয়ে শিয়াল শিকারে বার হতো। ছকুদারই তো দোকান, কত আর ভালো চলবে? সামান্য পুঁজি, হিসাব রাখবার ক্ষমতা নাই। বাবা দোকান খুলে দিয়েছেন, তাই বাধ্য হয়ে দোকান চালানো। সকলেই জানত এ দোকান চলবে না, তবু যে কদিন চলে। তরফদার মশাই মাঝে মাঝে ছকুদার বাবার কাছে গিয়ে নালিশ করেন যে যেখানে অতগুলো বকাটে ছোকরা সবসময় বসে বিড়ি সিগারেট খায়, সেখানে কোনো জিনিস কেনবার জন্য ঢুকতে সংকোচ বোধ হয় তার মতো খদ্দেরদের। দোকানও আবার সেই রকমই, কখনো খোলে কখনো বন্ধ হয়, কিছুরই ঠিক ঠিকানা নাই। আরও কত রকমের অভিযোগ। প্রায়ই এইসব নিয়ে ছকুদার বাবা বকাবকি করেন। কোনো উত্তর না দিয়ে ছকুদা শুনে যায়। আমাদের কাছে বলে, নিজের ইচ্ছার বিরুদ্ধে অবলা জন্তু জানোয়ার মারা আরম্ভ করলাম শুধু বুড়ো তরফদারটার মুখ বন্ধ করবার জন্য, কিন্তু অসম্ভব, আর এখানে থাকা চলবে না দেখছি। ওর দোকানেই আড্ডা,
ও কিন্তু কোনোদিন তার মধ্যে এক আধটার বেশি কথা বলতো না। ছকুদা প্রাণ খুলে কথা বলতো শুধু বানটার সঙ্গে। বোবা কুকুরটার চোখের ভাষা সে বোঝে। এই বানটাই হয়েছিল তার পথের বাধা। একদিন ছকুদা আমাকে একান্তে ডেকে জিজ্ঞেস করল, যদি এখান থেকে চলে যাই তাহলে বানটাকে রাখতে পারবি তোদের বাড়িতে? চলে যাবে? পাগল না খ্যাপা? ভাতের ফ্যান দিলেই ওর চলবে। বলো তো বুড়োটার বাড়িতে ঢিল ফেলা আরম্ভ করি রাত্রিতে? না হয় ওর বাগানের সর্পগন্ধা, ঘৃতকুমারী আর যত গাছগাছরা আছে উপড়ে ফেলে দিই। না না, সে কথা নয়। তবে চলে যাবে বলছো? যাবে কোথায়? প্রথমে যাব লখনৌ। সেখানে কি? চিড়িয়াখানায় কাজের চেষ্টায়। যদি কাজ না দেয়? দেখব চেষ্টা করে। গভর্নমেন্টের বন বিভাগেও শুনেছি অনেক রকম কাজ পাওয়া যায়। মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার ছকুদা। সব জায়গায় ঘুরতে গেলে যে টাকা লাগে। সে টাকা আমি জমাচ্ছি। তার চেয়ে জেলার ভেটারনারি হাসপাতালে কম্পাউন্ডারের কাজ শেখো না, তবু তো কাছাকাছি থাকবে। রুগ্ন জানোয়ার আমার ভালো লাগে না। আমাকে বারণ করেছিল কাউকে বলতে, কিন্তু আমার অন্তরঙ্গ বন্ধুদের আমি না বলে থাকতে পারিনি। এ নিয়ে আমাদের বিস্তর শলা পরামর্শ চলে। টাকা জমিয়ে ও রেখেছে কোথায়, সেই খবরটা জানবার জন্য আমরা তককে তককে থাকি। আমাদের মধ্যে পাঁচুরই এসব কাজে উৎসাহ সবচেয়ে বেশি। ঠিক খুঁজে বার করেছে সে। শুনে আমরা খুব হাসি। ছকুদার কাণ্ড। টাকা রাখবার আর জায়গা পেল না সে। অদ্ভুত। দোকান ঘরের দেওয়ালের একটা পুরনো ইঁদুরের গর্তের মধ্যে সে লুকিয়ে গুঁজে রেখে দেয় নোট। ঠিক হলো ছকুদার যাওয়া বন্ধ করতেই হবে, যেমন করেই হোক। ও যেন কিছুতেই টের না পায়, দেখিস। পাঁচু 10 টাকার নোট বার করে এনেছে খানকয়েক ইঁদুরের গর্তের মধ্য থেকে। এ নিয়ে আমরা খুব হাসাহাসি করি নিজেদের মধ্যে। কিন্তু খবরদার, দিন কয়েক পর এক সকালে হুলস্থুল কাণ্ড পাড়ায়। কি ভেবে ছকুদা ওই গাছটাকেই বেঁচেছিল জানি না। রাখাল তরফদারের ল্যাংবোম আম গাছের ঠিক সেই ডালটা থেকে তার দেহ ঠিক সেই রকম ঝুলছে, নিচে বানটা বসে। দোকান ঘরের দেওয়ালের গর্তটা থেকে নিচু পর্যন্ত খোঁড়া। মেঝেতে একটা শাবল পড়ে আছে। ও বোধহয় ভেবেছিল যে ইঁদুরটা খুনসুরি করেছে ওর সঙ্গে। গাছের গুঁড়ির ওপর শেষ কোপ মেরে কালু সর্দার আর তার ছেলে একটু দূরে সরে গেল। মর্মর করে একটা শব্দ হলো। রাখাল তরফদারের কীর্তি গরিমা মাটিতে লুটিয়ে পড়বার সময়। নিজেদের বিবেক পরিষ্কার নয় বলেই বোধহয় ভাবতে ভালো লাগছে যে ছকুদা এই চেয়েছিল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।